হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি অডিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। আজকে আমরা আবারও হাজির হয়েছি আমাদের সেমিস্টার ওয়ানের প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির কন্টিনিউশন নিয়ে। তো মূলত আজকে আমরা কোনো থিওরি ক্লাস করব না, যেই ক্লাস বা থিওরি আমরা অলরেডি শিখেছি শেষ ক্লাসে, অর্থাৎ মূল কনসেপ্ট, তার উপর ভিত্তি করে আমরা কয়েকটা নিউমেরিক্যাল বা আমরা কিছু গাণিতিক উদাহরণ আমরা করব। তো চলো দেখি আজকে আমাদের প্রথম গাণিতিক উদাহরণটি কি এবং মূল কনসেপ্ট সেটা কাজে লাগিয়ে আমরা সেটা কিভাবে সমাধান করছি। প্রশ্নটা কি, একটি জলের ফোঁটাতে 5 × 10⁻20টি জলের অণু আছে, তবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই ফোঁটার আয়তন কত হবে? ঠিক। তো ব্যাপার হচ্ছে কি, সমাধানে যাওয়ার আগে আমি একটা ছোট্ট একটা কথা বলি। তো বেশ কয়েক বছর আগে একটা ওয়েব সিরিজ এসেছিল, খুব ফেমাস এবং খুবই স্টুডেন্ট লাইফ নিয়ে, তাদের স্ট্রাগল নিয়ে তৈরি করা একটা কোটা ফ্যাক্টরি বলে একটা ওয়েব সিরিজ ছিল। তো সেই ওয়েব সিরিজে সেখানকার যে মেন টিচার ক্যারেক্টার অর্থাৎ আমাদের জিতু ভাইয়া, তো জিতু ভাই একটা কথা বলেছিল, তার কাছে তার স্টুডেন্ট কোনো একটা প্রশ্ন নিয়ে যায়, তো সেই তার উপর ভিত্তি করেই তো তিনি বলেছিলেন যে যখনই আমাদের কোনো প্রশ্ন দেওয়া থাকবে, তো প্রশ্নটা আমাদের প্রথম কাজটা কি হবে, প্রশ্নটা আমার মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়লে কিন্তু আমাদের অর্ধেক সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। তো আমরা দেখি এই প্রশ্নতে কি কি বলা আছে, কোন কোন ডেটা দেওয়া আছে এবং সেটা সেখান থেকে কি আমাদের কাছে জানতে চেয়েছে। একটি জলের ফোঁটা বলেছে, আমরা কল্পনা করছি এটা হলো জলের একটি ফোঁটা। ওকে, এটা কি জলের একটি ফোঁটা। ওকে, এখন এই জলের ফোঁটার ভিতরে কি আছে, H2 এর অণু আছে অনেকগুলো। কতগুলো অণু আছে এর ভিতরে? মনে কর এটা একটা জলের অণু, এটা একটা জলের অণু, এটা একটা জলের অণু, এইভাবে অসংখ্য অসংখ্য প্রচুর প্রচুর জলের অণু আছে। তো সেই সংখ্যাটা কত বলা আছে এর ভিতরে? সেই সংখ্যাটা বলা আছে 5 × 10⁻20 টি H2O অণু। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি অতএব এক ফোঁটা জল সমান সমান 5 × 10⁻20 এতটি জলের অণু। ওকে, এটা তো বলা যায়। এবার কি বলা আছে, তবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এটা তো আমাদের সংখ্যা দেওয়া আছে, একটা ফোঁটা দেওয়া আছে। তো এই যে জলের ফোঁটার তার আয়তন বা ভলিউমটা কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। এটার ভলিউম বা আয়তনটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। আর কি ডেটা দেওয়া আছে, তবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই ফোঁটার আয়তন কত। এখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে আমরা কি জানতে পারি? তো আমরা মূলত সবাই জানি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যেটা ঘনত্ব সেটা সর্বোচ্চ হয়, সব থেকে বেশি হয়, এবং সেই ঘনত্বের মানটা কত? 1 গ্রাম/সিসি। ওকে, অর্থাৎ যদি আমরা 1 সিসি বা 1 ml যদি আমরা জল নিই, তাহলে সেটার ভর কত হবে? 1 গ্রাম হবে। কিসে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের ক্ষেত্রে। ওকে, অর্থাৎ 1 গ্রাম/সিসি। তাহলে এটা ঘনত্ব কত আমরা জানতে পারলাম? ঘনত্ব জানতে পারলাম 1 গ্রাম/সিসি/ml। ওকে, তাহলে এবার আয়তন জানতে চেয়েছে, তাহলে এবার আমাদের আয়তনের ফর্মুলা আমরা একটু ইনপুট করি। নেক্সট পরবর্তী ধাপে আমরা কি করব? আমরা দেখতে পেলাম যে আমরা স্টেপ বাই স্টেপ করছি। প্রথম ডেটা থেকে, প্রথম লাইন থেকে আমরা এই সম্পর্কটা পেয়েছি। কোন সম্পর্কটা? এটা। দ্বিতীয় ধাপ থেকে আমরা এই সম্পর্কটা পেলাম, অর্থাৎ ঘনত্বটা আমরা পেয়ে গেলাম। এখন জানতে চাইছি আয়তন। তাহলে এখন আমরা কি জানি? আয়তন সমান সমান আমরা কি জানি? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন হলে আয়তন সমান সমান কি হবে? ভর বাই ঘনত্ব হবে। ওকে, তাই কিনা? তাহলে এবার দেখি যে এই ভরটা কত। ভরটাকে আমরা জানি, এই ভরটা কত আমরা একটু দেখব। ঘনত্ব তো আমরা জেনে গেছি, এখন ভরটাকে আমরা জানি, সেটা আমরা একটু দেখি। এখন এতটি অণুর সংখ্যা আমাদের দেওয়া আছে, তাহলে এতটি অণুর ভর কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু সাইডে একটু ক্যালকুলেশন করি, যে সম্পর্কটা আমরা অলরেডি শিখেছি সেটা আমরা একটু দেখি। যদি আমার জলটা যদি 1 মোল থাকতো, যদি জলটা আমার 1 মোল থাকতো, তাহলে 1 মোল মানেটা কি হতো? 6 × এতটি জল হতো, হ্যাঁ কি না? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এই যদি অ্যাভোগাড্রো সংখ্যক যদি জল হতো, তাহলে তার ভরটা কত হতো? 18 গ্রাম জল হতো।
এটা আমরা মোল কনসেপ্ট থেকে আমরা শিখেছি। 1 মোল জল মানেই কি তার আণবিক ভর, গ্রামে প্রকাশিত ওজন সেটার সঙ্গে সমান হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি বলবো, তাহলে অতএব অ্যাভোগাড্রো সংখ্যক এতটি জলের ভর সমান সমান 18 গ্রাম। কিন্তু আমার কি যে প্রশ্নতে যে ফোঁটাটা দেওয়া আছে, জলের যে ফোঁটা দেওয়া আছে, সেই জলের ফোঁটাটা কি অ্যাভোগাড্রো সংখ্যক কি আছে? তা তো নেই। তাহলে কতগুলো আছে? তাহলে শর্ত অনুযায়ী 5 × 10⁻20 এতটি জলের ভর কত হবে? 18/Na × 5 × 10⁻20। ওকে, এই জায়গাটা একবার দেখে নাও। ওকে, আমি এই জায়গাটা একটু আলাদাভাবে লিখছি। সমান সমান 18 অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 5 × 10⁻20 গ্রাম। তাহলে প্রশ্ন অনুযায়ী যতগুলি জলের ফোঁটা ছিল সে ততগুলি জলের ফোঁটার ভর কিন্তু আমরা পেয়ে গেছি এত গ্রাম। তাহলে যদি আমরা একদম ফাইনাল প্রসেস যদি আমরা করি, একদম ফাইনাল স্টেপ, আয়তনটা চেয়েছে, তাহলে আয়তন সমান সমান কি বলতে পারি? তাহলে আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব। তো ভরটা কত? ভরটা হচ্ছে 18 × 5 × 10⁻20, এটা হচ্ছে ভর। ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি 1। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, এবং তার এককটা কি হবে? সিসি বা সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা বেরোবে কত? নর্মালি আমরা ক্যালকুলেটর করতে পারি, এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা, মানটা আমরা বসিয়ে দেবো। ক্যালকুলেটর করে যদি আমরা বের করি তাহলে মানটা বেরোবে 1.494 × 10⁻² ml or cc or সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে বোঝা গেল আমাদের স্টেপ বাই স্টেপ। আমরা প্রথম স্টেপ কি করলাম? আমাদের প্রথম স্টেপটাই ছিল এইটুকু অংশ ছিল আমাদের 1 নম্বর স্টেপ ছিল আমাদের, যেটা প্রথম লাইন থেকে আমরা এই ডেটাটা আমরা পেয়েছি। এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ ছিল, সেকেন্ড স্টেপ থেকে এই ডেটাটা পেয়েছি। এটা আমাদের থার্ড স্টেপ ছিল। থার্ড স্টেপ মানে যে ফাইনাল যে আমাদের ইকুয়েশন বা ক্যালকুলেশন সেটা আমাদের করতে হবে, এবং সেটার জন্য আমরা হেল্প কি নিয়েছি? আমরা এইটুকু অংশের আমরা হেল্প নিয়েছি মোল কনসেপ্ট থেকে, যেখানে আমরা 1 মোলের ভর 18 গ্রাম হলে এত সংখ্যার ভর কত সেটা আমরা এখান থেকে বের করে নিয়েছি, বের করে আমরা বসে দিয়েছি। তাহলে আমরা দেখে নিই একবার অঙ্কটা কিভাবে আমরা সলিউশন করলাম। ওকে, একবার দেখে নিই। সম্ভবত আমাদের ভিডিওটা একটু নিচে কাট হয়ে গেছে, আমি এটা একটু ভালো করে লিখছি আরেকবার, এই সাইডে লিখছি। আশা করি আমরা বুঝতে পেরেছি অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম। তো চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। তো আমাদের পরবর্তী প্রশ্ন যে 4.8 গ্রাম সালফেট আয়ন SO4 2- আয়নে ইলেকট্রন সংখ্যা কতগুলি? তো তাহলে এখন আমি মনে করি যে আমার কাছে মাত্র একটা মাত্র, এটা হলো একটা মাত্র SO4 2- আয়ন সালফেট আয়ন, একটা মাত্র। এরকমই যদি আমরা আরেকটাও যদি নিয়ে মনে করি, এটা হচ্ছে আমার কাছে আরেকটা আছে SO4 2- আয়ন, এবার প্রচুর অনেক থাকতে পারে। ওকে, তাহলে আমরা দেখি যে যদি আমার কাছে মাত্র একটা মাত্র সালফেট আয়ন থাকে, তো একটা সালফেট আয়নে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? একটি সালফেট আয়ন সমান সমান কতগুলি ইলেকট্রন থাকতে পারে দেখি। তা এর মধ্যে কি কি আছে? সালফার পরমাণু আছে একটি, অক্সিজেন পরমাণু কতগুলি আছে? 4টি আছে। সালফার পরমাণুতে মোট ইলেকট্রন কতগুলো থাকে? 16টা। অক্সিজেনে কতগুলো থাকে? 8টা। অক্সিজেনে 8টা, এই অক্সিজেনে 8টা, এই অক্সিজেনেও 8টা। ওকে, তাহলে কতগুলো হচ্ছে? 4 × 8 = 32, কত? 16 + 32, তাহলে কত হচ্ছে সেটা? 48। ওকে, 48। এখন যেহেতু এটা আয়ন, এখানে কি আছে? আরো
টু মাইনাস কথার অর্থ কি, এক্সট্রা আরো দুটো ইলেকট্রন আছে। যদি এখানে টু মাইনাস না থাকতো তাহলে শুধুমাত্র সালফার এবং 4টে অক্সিজেনের জন্য মোট ইলেকট্রন হতো 48টি, কিন্তু যেহেতু এখানে টু মাইনাস, তাহলে এখানে কি বলতে পারি, আরো এক্সট্রা দুটো ইলেকট্রন আছে, তাহলে আমরা কত বলতে পারি, 48 প্লাস 2 সমান সমান 50টি ইলেকট্রন। ওকে, 50টি কি ইলেকট্রন। তাহলে একটা যদি সালফেট আয়ন নিই তাহলে 50টি হবে, তাহলে একই রকম যে দুটো সালফেট আয়ন নিই তাহলে কটা হবে, 50 50 100টি হবে। তাহলে যদি আমরা এন সংখ্যক নিই তাহলে কত হবে, এন সংখ্যক নিলে আমরা এন ইন্টু 50 হবে, খুব স্বাভাবিক জিনিস। তাহলে বোঝা গেল কি, এখানে সালফেট আয়ন কতগুলি আছে, সেই কতগুলি সেই সংখ্যাটা জানা কিন্তু আমাদের জন্য জরুরি। ঠিক, তাহলে এবার আমরা দেখি যে প্রশ্ন অনুযায়ী যে আবার সালফেট আয়ন কতগুলি আছে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে মূল কনসেপ্ট থেকে আমরা কি পাই, যদি আমরা দেখি যে সালফেট আয়ন তার আণবিক ভরটা কত। আণবিক ভরে কিন্তু এখানে আয়নের কিন্তু কোনো পার্টিসিপেশন কিন্তু নেই, সেটা কিন্তু যে পরমাণু আছে সে পরমাণুর পারমাণবিক ভরটাই কিন্তু এখানে ডিপেন্ড করে। তো তাই যদি হয় তো সালফেট আয়নের ভরটা কত, সালফারের জন্য আমরা নেব কত, 32 প্লাস 4টে অক্সিজেন, তাহলে কত নিব আমরা, 4 × 16। ওকে, তাহলে কত হচ্ছে 32 প্লাস 24 64, সরি 64, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে, 96। ওকে, তাহলে এই সালফেট আয়নের যেটা আমরা আণবিক ভর বলি, তার আণবিক ভরটা কত, 96। তাহলে মূল কনসেপ্ট অনুযায়ী আমরা এখন কি বলতে পারি, এটা আণবিক ভর আমরা বের করলাম, মূল কনসেপ্ট অনুযায়ী কি বলতে পারি যে 96 গ্রাম সালফেট আয়ন সমান সমান 1 মোল বলা যায় কি যায় না, 1 মোল সালফেট আয়ন, আরে হয় না, বিলকুল হ্যাঁ। এবার 1 মোল মানে আমরা কি জানি, সংখ্যাতে প্রকাশ করলে সেটা কি অ্যাভোগাড্রোর সংখ্যা হয় কি হয় না, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা এত টি সালফেট আয়ন, হয় না, বিলকুল হ্যাঁ। তাহলে তাই যদি হয়, এবার আমরা প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নতে কি আমার 96 গ্রাম কি আছে, তা তো নেই, প্রশ্নতে আছে আমাদের কত, 4.9 গ্রাম। তাহলে তাই যদি হয় তাহলে আমরা নর্মাল আমরা ঐকিক নিয়ম ফলো যদি করি তাহলে কি হবে, তাহলে 4.8 গ্রাম। সালফেটের সমান সমান কত টি হবে, কত টি, তাহলে সোজা কথাই হ্যাঁ কি না, এত টি সালফেট আয়ন। ওকে, তো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হবে, 20। তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে 4.8 গ্রাম সালফেট আয়ন সমান সমান বলা যেতে পারে এতটি সালফেট আয়ন। তাহলে এবার আমরা একটু মনে করার চেষ্টা করি, আমরা এবার আসল ক্যালকুলেশনটা আমরা এখানে একটু করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আমাদের পার্ট 1, প্রথমে আমরা এইটুকু করলাম, দ্বিতীয়ত আমরা এইটুকু করেছি, তারপর আমরা মূল কনসেপ্ট কাজে লেগে আমরা এই 4.8 গ্রাম সালফেট আয়নের মোট অণুর সংখ্যা আমরা বের করি সেতগুলি। তাহলে আমরা একটু আগে যেটা বললাম, যদি আমার n সংখ্যক যদি আমার আয়ন হতো তাহলে n সংখ্যক আয়নের জন্য আমরা কি করতাম, n × 50। তাহলে আমরা তো n সংখ্যকটা কত, Na/20। তাহলে তাই যদি হয় তাহলে কি বলতে পারি, তাহলে যদি আমরা বলি যে 4.8 গ্রাম সালফেট আয়ন, তা এটা মানেই কি এত টি সালফেট আয়ন, তাই তো, এটা আমার এটা তো একই জিনিস। তাহলে যেটা আমার প্রশ্নতে আমার গ্রামে দেওয়া আছে সেই গ্রামটাকে আমরা কিসে কনভার্ট করে নিলাম, আমরা সংখ্যাতে আমরা কনভার্ট করে নিলাম। এখন এতটি সালফেট আয়নে মোট ইলেকট্রন কতগুলো থাকবে, তাহলে চলো আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে যদি তাই যদি হয়, একটি সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা সমান সমান 50টি। তাহলে তাই যদি হয় তাহলে আমার কাছে এখন সালফেট আয়ন কতগুলি আছে, এতটি সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে, সিম্পল 50 দিয়ে গুণ হবে। বা 2.5
ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমরা একবার দেখে নিই, আমরা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অঙ্কটা করলাম একবার দেখে নিই। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে একই রকম ভাবে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে, দেখি সে প্রশ্নতে কি বলা আছে। পরবর্তী প্রশ্ন, 0.15 গ্রাম এটা ইথেন গ্যাস C2H6 গ্যাসের আয়তন কত হবে এসটিপিতে? অর্থাৎ এসটিপিতে দেওয়া আছে, আমার ইথেন গ্যাসটা দেওয়া আছে। আমি মনে করি এটা আমার কাছে সলিউশনটা আমরা ধরে নিচ্ছি, আমার একটা পাত্র আছে, এই পাত্রের ভেতরে কোন গ্যাস আছে আমাদের কাছে? ইথেন গ্যাস আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এসটিপি দেওয়া আছে আমাদের, ইথেন গ্যাস আছে, এবং এই গ্যাসটার পরিমাণটা কত দেওয়া আছে? পরিমাণ দেওয়া আছে 0.15 গ্রাম, এটা তার পরিমাণটা দেওয়া আছে। তাহলে এই পাত্রটার আয়তন বা ভলিউম কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তাহলে যেটা আমরা শিখেছি বা যেটা আমরা জানি সেখান থেকে আমরা যদি শুরু করি, তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি বলবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের প্রথম কাজটা কি হবে? C2H6 এই ইথেন গ্যাসের আণবিক ভরটা বের করা। তাহলে ইথেনের মলিকুলার ওয়েট বা আণবিক ভরটা কত হচ্ছে? কার্বন দুটো আছে, তাহলে 2 × 12, কারণ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, প্লাস 6 × 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে কত হচ্ছে? 12 × 2 = 24 প্লাস 6 = হচ্ছে 30। ওকে, তাহলে ইথেনের আণবিক ভরটা কত? 30। তাহলে এবার আমরা দেখি যে আমাদের মোল কনসেপ্ট থেকে আমরা কি জানি সেইটা আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করব। এটা আণবিক 30 যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে 30 গ্রাম ইথেন, 30 গ্রাম ইথেন সমান সমান কি বলা যেতে পারে? সেটা হচ্ছে 1 মোল ইথেন। আচ্ছা, 1 মোল ইথেন মানে আমরা কি বলতে পারি? এসটিপিতে 22.4 লিটার ইথেন, সেটা কিসে? অবশ্যই এসটিপিতে। আমরা আবার দেখি তো আমরা এই সম্পর্কটা জানি কি জানি না। ওকে, ভেরি গুড, এটা আমাদের পরবর্তী স্টেপ। আচ্ছা, তাই যদি হয় তাহলে যদি আমার ইথেনটা যদি 30 গ্রাম যদি থাকতো তাহলে তার আয়তনটা এসটিপিতে কত হতো? 22.4 লিটার হতো। কিন্তু আমার তো 30 গ্রাম তো দেওয়া নেই, কত আছে? 0.15 গ্রাম। তাহলে আমরা এখন নর্মালি কি করব? আমরা ঐকিক নিয়ম করি। তাহলে 30 গ্রাম ইথেনের আয়তন অবশ্যই এসটিপিতে সমান সমান আমরা লিখতে পারি 22.4 লিটার। তাহলে শর্ত অনুযায়ী 0.15 গ্রাম ইথেনের আয়তনটা কত হবে? আমরা খুব নর্মাল ঐকিক নিয়ম করছি, ঐকিক নিয়ম, 30 × 0.15, হ্যাঁ কি না? তাহলে এত, সেটা কি হবে? অবশ্যই লিটার হবে। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? তাহলে তো হবে, তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা কি লিখতে পারি? একদম ফাইনাল স্টেপ, ফাইনাল অ্যান্সার। অতএব যেটা প্রশ্ন দেওয়া ছিল 0.15 গ্রাম ইথেনের আয়তন এসটিপিতে সমান সমান হচ্ছে 22.4/200 লিটার। এটা ক্যালকুলেশন করে কত হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা এটা ক্যালকুলেশন করে কত লিটার পেয়েছো। ওকে, তো আমরা আপাতত চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। তার আগে আমরা একবার দেখে নিই ক্যালকুলেশনটা কিভাবে করা হলো। তো আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হলো এ ও বি দুটি পদার্থের আণবিক ভরের অনুপাত 2:3। ওই দুটি পদার্থ একই ভরের নিলে তাদের মধ্যে অনুসংখ্যার অনুপাতটা কত হবে? ওকে, তাহলে আমাদের কাছে কি আছে? আমার কাছে একটা পদার্থ আছে বা যৌগ আছে যার নাম হচ্ছে এ, এবং এ পদার্থের আণবিক ভর সেটা কত? সেটা আছে ধরে নিচ্ছি আমরা 2x।
তাহলে একই রকম ভাবে বি পদার্থের আণবিক ভরটা কত হবে 3x, তবেই তো অনুপাতটা কি 2:3 হবে। ওকে, এর আণবিক ভর 2x, বি এর আণবিক ভর 3x। আচ্ছা, তাই যদি হয় সেখান থেকে মূল কনসেপ্ট থেকে আমরা যেটা পাই সেটা আমরা একবার করার চেষ্টা করি। তাহলে কি বলতে পারি 2x গ্রাম এ সমান সমান 2x গ্রাম এ সমান সমান কি লিখতে পারি আমরা 1 মোল এ সমান সমান অ্যাভোগাড্রোর সংখ্যক এতটি। এটা আমরা মূল কনসেপ্ট থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম, যেটাতে আণবিক ভর সেটাকে গ্রামে প্রকাশিত, ওজন মানে হলো 1 মোল। একই রকম ভাবে বি থেকে আমরা সেম কন্ডিশন আমরা কি লিখতে পারি, তাহলে একই রকম ভাবে তাহলে 3x গ্রাম এ সরি বি 3x গ্রাম বি সমান সমান 1 মোল বি সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যক এতটি বি পদার্থ। ওকে, এবার কি বলা আছে যে ওই দুটি পদার্থকে আমরা সমভরের নিব, তাই তো, কিন্তু আমার এখানে আমরা ভরটা তো সমান না, একটা 2x আছে একটা 3x আছে। তাহলে তাই যদি করি আমরা ধরে নিচ্ছি দুটোকে আমরা x গ্রাম করে নিব। তাহলে তাই যদি হয় তাহলে আমরা একটু বলি তো, আমরা এখান থেকে যদি টানি তাহলে অতএব x গ্রাম এ পদার্থ সমান সমান এতটি এ হবে, কি হবে না ঠিক। একই রকম ভাবে যদি আমরা বলি x গ্রাম বি পদার্থ তো সমান সমান কত হবে এতটি বি হবে। ওকে, তাহলে এবার দেখি তোমরা এ আর বি পদার্থ তাদের ভর কিন্তু দুটো ক্ষেত্রে সমান নিয়ে নিচ্ছে, এখানেও x গ্রাম এখানেও x গ্রাম। তাহলে x গ্রাম এই পদার্থের ক্ষেত্রে অণুর সংখ্যা আমরা পেয়ে গেছি, x গ্রাম বি পদার্থ তার জন্য আমরা অণুর সংখ্যা আমরা পেয়ে গেছি। ওকে, এখানে কি হবে এ পদার্থের অণু, তাই তো, এটা হচ্ছে পদার্থের অণু, বি পদার্থের এটা অণু। এখন আমাদের প্রশ্নতে কি চেয়েছে, অণু সংখ্যার অনুপাতটা চেয়েছে, যাদের ক্ষেত্রে ভরটা কি সমান হবে। আমরা ভর সমান পেয়ে গেছি, তাহলে এবার কি হবে, তাহলে নরমাল অনুপাতটা বের করি। তাহলে x গ্রাম এ ও x গ্রাম বি পদার্থের অণু সংখ্যার অনুপাত সমান সমান কি, এখন তো আমরা তো এটা তোমরা জানি, তাদের অণু সংখ্যা তোমরা জানি, x গ্রাম এই পদার্থ মানে কত অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 2, এটা অ্যাভোগাড্রোর সংখ্যা বাই 3। এখন সিম্পল এটা মানে আমরা কি লিখতে পারি, অনুপাতটা সমান সমান লিখতে পারি 1/2 1/3। এবার এটা এই ভগ্নাংশটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় করি তাহলে কি করব, নরমালি আমরা দুটো অনুপাতের সঙ্গে আমরা কি করব, আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে কি হবে এটা রেসিপ্রোকাল করলে উল্টে যায়, সেটা আমরা সবাই জানি, তার কথা অ্যানসারটা হবে 3:2। ওকে, তাহলে একবার দেখে নাও আমরা পরপর স্টেপ বাই স্টেপ, প্রথমে এটা, তারপরে এখান থেকে আমরা এটা করেছি মূল কনসেপ্ট থেকে, তো এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলাম, তারপর সিম্পলি আমরা যেটা ফাইনাল যেটা চেয়েছি সেটা আমরা ক্যালকুলেশন করেছি। একবার দেখে নিই কিভাবে করলাম। ওকে, আমরা দেখে নিয়েছি, তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা আমরা কি লিখবো, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার 3:2। আশা করি বুঝতে পেরেছি। তাহলে একই রকম ভাবে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে, দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি কি। ওকে, তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, একটি দ্রবণের 2 লিটার আয়তনে 19 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণের 1 ml আয়তনে মোট আয়নের সংখ্যা কত, পয়েন্ট আয়নের সংখ্যা কত। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই আমার একটা পাত্র, যে পাত্রের মোট ভলিউমটা হচ্ছে 2 লিটার, এবং ওই 2 লিটার আয়তনের মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই লবণটা এখানে দ্রবীভূত অবস্থাতে আছে, এবং এই লবণের পরিমাণটা কত আছে, লবণের পরিমাণটা আছে আমাদের 19 গ্রাম। ওকে, তাহলে যদি আমরা এখান থেকে যদি আমরা খুব সামান্য পরিমাণে, সেই সামান্য পরিমাণটা কত, যদি এখান থেকে আমরা সেম দ্রবণটাকে যদি আমরা নিয়ে নিই, কতটুকু 1 ml দ্রবণ যদি আমরা নিয়ে নিই এই বড় জায়গা থেকে, তাহলে এই দ্রবণের মধ্যে তাহলে এখানেও কি থাকবে, এর ভিতরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে, হ্যাঁ কি না। তাহলে সেই ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে, এবং সেই পরিমাণ থেকে আমাদেরকে মোট আয়নের সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ একটা ব্যাপারটা আমরা করার চেষ্টা করি। যদি প্রশ্ন অনুযায়ী আমাদের কি আছে, 2 লিটার দ্রবণ, 2 লিটার দ্রবণ মানে কি 2000 ml দ্রবণ,
2000 ml সলিউশন বা দ্রবণ। এই 2000 ml দ্রবণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটুকু আছে? সমান সমান 19 গ্রাম। তাহলে এই দ্রবণটা যদি 2000 ml না হয়ে যদি 1 ml হতো, তাহলে অতএব 1 ml দ্রবণে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটুকু থাকবে? তার মানে সিম্পল কি লিখলাম 19/2000 গ্রাম থাকবে। ওকে, বেশ। এখন আমরা এটা আমাদের প্রথম স্টেপ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে দ্রবণটা যদি আমার 1 ml হতো, অর্থাৎ যদি আমাদের এই কন্ডিশনে, তাহলে এইখানের মধ্যে এই পাত্রের ভিতরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কতটুকু আছে? সেটা আছে 19/2000 গ্রাম। ওকে, এবার আমরা মূল কনসেপ্টটা একটু এখানে একটু কাজে লাগাই। ব্যাপার হচ্ছে কি, যদি আমার কাছে যদি মাত্র একটা মাত্র ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, একটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, তো একটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে একটি থেকে আয়ন পাওয়া যায়। কতগুলো আয়ন পাওয়া যাবে? 3টি। আচ্ছা, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি আমরা আয়নে যদি আমরা ভাঙি, তাহলে কিভাবে ভাঙবো? এখানে ম্যাগনেসিয়াম একটি আছে আর ক্লোরিন দুটি আছে, ম্যাগনেসিয়াম 2+- ওকে, মোট কতগুলি আয়ন? একটি ক্যাটায়ন আর দুটি অ্যানায়ন, মোট 3টে আয়ন আমরা পাবো। তো তাহলে একই রকম যদি আমাদের এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুটি থাকে, তাহলে কতগুলি হবে? এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেটা যদি আমার দুটি থাকে, আয়ন কতগুলি পাওয়া যাবে? 2 × 3 এতটি। যতগুলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইন্টু 3 অতগুলি আয়ন পাওয়া যাবে। ওকে, আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে এবার আমরা চলো একবার দেখি যে আমাকে তো সংখ্যা তো দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে? আমাদের ভরটা দেওয়া আছে। ভর থেকে সংখ্যাতে অবশ্যই আমরা এখন আসতে পারি কি পারি না? অবশ্যই আসতে পারি। তাহলে ভর থেকে সংখ্যাতে আমরা কিভাবে আসবো? তাহলে এখন আমরা দেখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর মলিকুলার ওয়েট বা আণবিক ভরটা কত? তো ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 আর এটা হচ্ছে 71। কত হচ্ছে? 9×5=95। ওকে, 35.5 দুটো আছে 71, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, টোটাল হচ্ছে 95। তাহলে এবার এটা আণবিক ভর। তাহলে আণবিক ভর থেকে আমরা কি বলতে পারি? আণবিক ভর কনসেপ্টে বলতে পারি যে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমান সমান 1 মোল, মানে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা আমরা বলতে পারি। এখানে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমাদের তো 95 গ্রাম তো দেওয়া নেই, আমাদের কত আছে? আমাদের আছে 19/2000 গ্রাম। তাহলে অতএব কি লিখতে পারি? 19/2000 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমান সমান কত হবে? এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে ফাইনালি আমরা এটা কত পেলাম? আমরা গ্রাম থেকে সংখ্যা পেয়ে গেলাম। ওকে, গ্রাম থেকে আমরা কি পেলাম? সংখ্যা পেলাম। তাহলে এবার যে প্রশ্নতে বলেছে যে 1 ml এর মধ্যে কতগুলি আয়ন থাকবে, তাহলে আমরা আপাতত কি পেলাম? এই যে ছোট্ট যে 1 ml যে আমরা দ্রবণটা নিয়েছি, সে দ্রবণের মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভর হিসেবে কত আছে? ভর হিসেবে আছে 19/2000 গ্রাম আছে। তাহলে এই 19/2000 গ্রাম মানে আমরা কত লিখতে পারি? এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, হ্যাঁ কি না? তাহলে
তাহলে আমরা বলতে পারি যে আমাদের 1 ml যে সলিউশনটা আমরা নিয়েছি প্রশ্ন অনুযায়ী, তাহলে সেই 1 ml সলিউশনের মধ্যে এতটি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের অণু আছে। তাহলে তাই যদি হয়, তাহলে একটি অণু মানে যদি 3টি আয়ন হয়, দুটি অণু যদি 2 ইনটু 3টি আয়ন যদি হয়, তাহলে একই রকম ভাবে এতটি অণু মানে কতগুলি আয়ন হবে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে ফাইনালি যদি আমরা এখন বের করার চেষ্টা করি যে ইনটু ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণু সমান সমান কত হবে, ইনটু 3। ওকে, অর্থাৎ যতগুলি অণু তার সঙ্গে আমরা কি করব, তার সঙ্গে আমরা 3 গুণ করব। 3 গুণ করলে আমরা কি পেয়ে যাবো, আমরা মোট আয়ন সংখ্যা আমরা পেয়ে যাবো এতটি আয়ন। একই রকম তোমাদের কাজটা এটাই থাকলো যে পরবর্তী বা নেক্সট ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এই যে আয়ন সংখ্যা তার মানটি কত বের হলো। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে স্টেপগুলো আমরা পরপর আরেকবার দেখে নিই, এবার দেখে নাও। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো সব থেকে ভালো হয় যে আমরা শুধুমাত্র ভিডিও দেখে সীমাবদ্ধ থাকবো না, বরং যখন আমি পরপর স্টেপ বাই স্টেপ যখন করাচ্ছি তখন তোমরা যেন খাতা এবং পেন নিয়ে এই প্রত্যেকটা অঙ্ক যাতে পরপর আমরা স্টেপ বাই স্টেপ যদি খাতায় করি, তাহলে আমাদের প্র্যাকটিসটা বেশি বেশি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীকালে এই ধরনের যদি আরো অন্য কোনো অঙ্ক যদি আমরা ফেস করি তাহলে সহজে আমরা সেগুলো সমাধান করতে পারবো। তো মূলত আজকে যতগুলি অঙ্ক আমি এখানে আজকে করালাম, তো প্রত্যেকটা অঙ্ক মূলত আমাদের ছায়া প্রকাশনীর বই থেকে নেওয়া হয়েছে। তো যদি তোমাদেরও যদি কোনো রিকমেন্ডেশন থাকে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো প্রশ্ন, তাহলে অবশ্যই তুমি বা তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে, বা যেখান থেকে আমরা সেই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি এবং তার উপর আমরা ভিডিও বানাতে পারি অবশ্যই। তো যেমনটা তোমাদের বলা হলো, স্টেপ বাই স্টেপ পরপর দেখে অবশ্যই নিজে একবার খাতাতে এই প্রত্যেকটা অঙ্ক একবার করার চেষ্টা করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।